হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইয়োর স্টাডি। আজ আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ফালাকাট গার্লস হাই স্কুলের সমাধান নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। গ্রুপ এ, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। সালোকসংশ্লেষ ঘটে ক্লোরোফিলযুক্ত সকল উদ্ভিদ এবং প্রাণীতে সালোকসংশ্লেষ ঘটে। শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে থাকে সাইটোপ্লাজমে। একমাত্র ধমনী যা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে তা হচ্ছে ফুসফুসীয় ধমনী। সর্বজনীন দাতা বলা হয় ও রক্ত গ্রুপকে। গ্রুপ বি, বাউম্যান ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত হয় ম্যালপিজিয়াম কর্পালস। ড্যাশ থেকে পিত্তরস উৎপন্ন হয়, যকৃৎ থেকে পিত্তরস উৎপন্ন হয়। অলিন্দ ও নিলয়ের প্রসারণকে কি বলা হয়? অলিন্দ এবং নিলয়ের প্রসারণকে ডায়াস্টোল বলা হয়। সত্য মিথ্যা নিরূপণ করো। এ বি শ্রেণীর রক্তে উভয় প্রকার অ্যান্টিজেন থাকে, এটি হচ্ছে সত্য। রাইজোবিয়াম একটি মিথজীবী ব্যাকটেরিয়া, সত্য। ক্রেবস চক্রের বিক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে, এটি হচ্ছে মিথ্যা, এটি মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ক স্তম্ভের সাথে খ স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। এসে নোট, তো এসে নোট হবে এসে নোট হৃৎপিণ্ড, টায়ালিন লালাগ্রন্থি এবং প্লুরা হচ্ছে ফুসফুস। একটি বাক্যে উত্তর দাও। RUBPর পুরো কথাটি কি? রাইবিউলোজ বিসফসফেট। সালোকসংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণী হচ্ছে ক্রাইসেমিবা। একটি বহিঃপরজীবী প্রাণীর নাম হচ্ছে উকুন। হিমোসায়ানিন কি? হিমোসায়ানিন হচ্ছে মোলাস্কা ও আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায় এবং এর কাজ হচ্ছে শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করা, হচ্ছে এর প্রধান কাজ। নেফ্রন কি? না, নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক এবং প্রতিটি বৃক্কে প্রায় গড়ে 10 লক্ষ করে নেফ্রন থাকে। গ্রুপ সি, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব কি? এর উত্তরটি রাইমার্টিন সহায়িকার 338 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। শ্রেণীবিভাগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা: 1 নম্বর হচ্ছে রক্ত সঞ্চারণ। কোনো রোগীকে শল্য চিকিৎসার সময় রক্তদান বা রক্ত গ্রহণ করার প্রয়োজন হলে দাতা ও গ্রহীতার রক্তের শ্রেণী জানা অত্যন্তই প্রয়োজন, তা না হলে বিপরীত অ্যাগ্লুটিনোজেনের প্রভাবে রক্তের অ্যাগ্লুটিনেশন ঘটে। 2 নম্বর হচ্ছে ব্যক্তির শনাক্তকরণ। ফরেনসিক সায়েন্সে রক্তের শ্রেণী নির্ণয়ের সাহায্যে অপরাধী ব্যক্তিকে শনাক্ত করা যায়। আর হচ্ছে পিতৃত্ব নির্ণয়। রক্তের শ্রেণী পরীক্ষার মাধ্যমে কোনো সন্তানের পিতৃত্বের জটিলতা সমাধান করা যায়। আর রোগ নির্ণয়, রক্তের শ্রেণী নির্ণয়ের সাহায্যে কয়েকটি বংশগত রোগও শনাক্ত করা যায়। যেমন এ রক্ত শ্রেণীভুক্ত ব্যক্তিরা রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগে বেশি ভোগেন, এদের পাকস্থলীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ও রক্ত শ্রেণীভুক্ত ব্যক্তিরা পেপটিক আলসারে বেশি আক্রান্ত হন। বৃক্কের দুটি কাজ কি? বৃক্কের দুটি কাজ হচ্ছে, এক হচ্ছে জলের সাম্যতা। বৃক্কের সাহায্যে দেহের অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায়, ফলে দেহের জলের সমতা বজায় থাকে। 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দূরীকরণ। বৃক্ক রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলিকে, অর্থাৎ ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড দেহ থেকে দূরীভূত করে। মৌল বিপাকীয় হার কাকে বলে? তো মৌল বিপাকীয় হার হচ্ছে বেসাল মেটাবলিক রেট। একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টার পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় নাতিশীতোষ্ণ পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পাদনের জন্য প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয় তাকে আমরা মৌল বিপাক হার বা BMR বলে থাকি। সালোকসংশ্লেষের রাসায়নিক সমীকরণটি কি? তো এর সমীকরণটি হচ্ছে 6CO2 প্লাস 12H2O। আলোক এবং ক্লোরোফিল উৎসেচকের সহায়তায় C6H12O6 প্লাস 6H2O
প্লাস 6O2 উৎপন্ন হয়। এটি হচ্ছে আলোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন? না, বাষ্পমোচনকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি। এই উত্তরটি রয়েছে 252 সহায়িকায়। বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেছেন, কারণ বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনীয় অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎ জাতীয় উদ্ভিদ রস শিথিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে, এর ফলে গাছের মৃত্যুও ঘটে। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষরসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোকসংশ্লেষ ব্যাহত হয়, যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। 3 নম্বর হচ্ছে বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ শীতল হয় ও রসের উৎস্রোত ঘটে ও জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন হলেও অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদ দেহে সমস্যা তৈরি করে বলেই এর আরেক নাম প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি। মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে? এর একটি উদাহরণ দাও। মুক্ত সংবহনতন্ত্র যে সংবহনতন্ত্রে রক্ত কেবলমাত্র রক্তবাহের মধ্যে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে হিমোসিল অথবা সাইনাস অথবা লেকুনায় উন্মুক্ত হয় এবং কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে, তাকে আমরা মুক্ত সংবহনতন্ত্র বলি। এর কোথায় দেখতে পাওয়া যায়? চিংড়ি, আরশোলা প্রভৃতি অমেরুদণ্ডী প্রাণীদের দেহে এই প্রকার সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য কি? এর উত্তরটি রায়মার্টিন সহায়িকার 268 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ব্যাপন পর্দার উপস্থিতি, ব্যাপনের কোনো পর্দার প্রয়োজন হয় না, অভিস্রবণের অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। পদার্থের সমস্ত রূপের অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের মধ্যে ব্যাপন ঘটে। অভিস্রবণ কেবলমাত্র দ্রবণের ক্ষেত্রেই ঘটে। সংশ্লিষ্ট পদার্থের প্রকৃতি, ব্যাপনে ভিন্ন ঘনত্বযুক্ত এবং সমধর্মী বা ভিন্নধর্মী হয়, অভিস্রবণ ভিন্ন ঘনত্বযুক্ত এবং অবশ্যই সমধর্মী হয়। সঞ্চারণ সক্ষম অণু, ব্যাপন দ্রাবক ও দ্রাবক অণু সঞ্চারিত হয়, অভিস্রবণে কেবলমাত্র দ্রাবক অণু সঞ্চারিত হয়। সঞ্চারণের অভিমুখ, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে ব্যাপন সঞ্চারিত হয়, আর কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে অভিস্রবণ সঞ্চারিত হয়। গ্রুপ ডি, মানুষের নেফ্রনের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। নেফ্রনের চিত্রটি তোমাদের 384 রায়মার্টিন সহায়িকাতে রয়েছে। যে কোনো 4টি অংশ বলেছে, তোমাদের ইচ্ছা মতন, পছন্দের মতন 4টি অংশ তোমরা চিহ্নিত করে নেবে। অথবা প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে লম্বচ্ছেদে চিত্র অঙ্কন করে প্রধান 4টি অংশ চিহ্নিত করো। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্রটিও 362 নম্বর সহায়িকাতে রয়েছে। তো যে কোনো 4টি অংশ, তোমাদের ইচ্ছা মতন যে কোনো 4টি অংশ তোমরা এখান থেকে চিহ্নিত করে নেবে। মানুষের দন্ত সংকেতটি লেখো। দন্ত সংকেতটি হচ্ছে I2/2, C1/1, PM2/2, M3/3। তারপরে হচ্ছে হলোজৈক পুষ্টির পর্যায়গুলি কি কি? তো হলোজৈক পুষ্টির পর্যায়গুলি তোমাদের রায়মার্টিন সহায়িকার 319 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এটি 2টি পর্যায়ে সম্পন্ন হয়, একটি হচ্ছে সংশ্লেষ এবং অপরটি হচ্ছে আত্তীকরণ। সংশ্লেষ কি? হোলোফাইটিক পুষ্টির প্রথম পর্যায়। এই পর্যায়ে উদ্ভিদ পরিবেশ থেকে অজৈব খাদ্য উপাদান সংগ্রহ করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে নিজ দেহকোষে জৈব খাদ্য সংশ্লেষ করে। আত্তীকরণ, এটি হোলোফাইটিক পুষ্টির দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে সংশ্লিষ্ট সংশ্লেষিত সরল খাদ্যকে উদ্ভিদ প্রোটোপ্লাজমে অঙ্গীভূত করে এবং বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে। এর দ্বারা প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায় ও সামগ্রিকভাবে দেহের বৃদ্ধি ঘটে। এই হোলোফাইটিক পুষ্টির গুরুত্ব হচ্ছে, হোলোফাইটিক পুষ্টির মাধ্যমে উদ্ভিদ দেহে বিভিন্ন প্রকার খাদ্য সংশ্লেষিত হয়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন প্রভৃতি। শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন? সবাত শোষণে 38 অণু এটিপি উৎপন্ন হয় এবং অবাত শোষণে 2 অণু এটিপি উৎপন্ন হয়। অথবা প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের 339 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো মানব হৃৎপিণ্ডে স্বতঃস্ফূর্ত সংকোচন ও স্বতঃস্ফূর্ত প্রসারণের মাধ্যমে রক্ত সংবাহিত হয়। এটি নিম্নরূপে ঘটে। 1 নম্বর হচ্ছে অলিন্দদ্বয়ের ডায়াস্টোল। দেহের বিভিন্ন কলাকোষ থেকে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা এবং হৃৎপিণ্ড প্রাচীর থেকে করোনারি সাইনাস অক্সিজেনবিহীন রক্ত ডান অলিন্দে বয়ে নিয়ে আসে। এই সময় ডান অলিন্দের প্রসারণ বা ডায়াস্টোল হয়।
এবং এই ডায়াস্টোল অবস্থাতে থাকাকালীন ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। অলিন্দদ্বয়ের সিস্টোল। অলিন্দদ্বয় রক্তপূর্ণ হলে এদের সংকোচন অর্থাৎ সিস্টোল হয়। এই সময় দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা খুলে যায়, ফলে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। 3 নম্বর হচ্ছে নিলয়দ্বয়ের ডায়াস্টোল। অলিন্দদ্বয়ের সংকোচনের ফলে রক্ত অলিন্দদ্বয় থেকে বাম নিলয় ও ডান নিলয়ে প্রবেশ করলে নিলয়দ্বয়ের প্রসারণ অর্থাৎ ডায়াস্টোল শুরু হয়। এই সময় অর্ধচন্দ্রাকৃতি বা সেমি লিউনার কপাটিকা বন্ধ থাকে। 4 নম্বর হচ্ছে নিলয়দ্বয়ের সিস্টোল। রক্তে ভর্তি হয়ে গেলে নিলয় দুটির সংকোচন অর্থাৎ সিস্টোল হয় এবং নিলয় মধ্যস্থ রক্তচাপ বৃদ্ধিতে দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যায়, ফলে ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায় এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনিতে প্রবেশ করে এবং ধমনীতন্ত্রের সাহায্যে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। এইভাবেই হৃৎপিণ্ডের ক্রমাগত সংকোচন ও প্রসারণের দ্বারা রক্তের সংবহন ঘটে। শিরা এবং ধমনির মধ্যে পার্থক্যটি কী? এই পার্থক্যটি তোমাদের 349 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। প্রথমে হচ্ছে প্রাচীর। ধমনির প্রাচীর স্থূল, পেশিবহুল ও স্থিতিস্থাপক। শিরার প্রাচীর অল্প পেশিবহুল ও অস্থিতিস্থাপক। উৎপত্তিস্থল ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটে এবং শিরা রক্তজালক থেকে উৎপত্তি ঘটে। মিলনস্থল হচ্ছে রক্তজালক, শিরার মিলনস্থল হচ্ছে হৃৎপিণ্ড। প্রাচীর। ধমনির প্রাচীরের অন্তর্গত টিউনিকা মিডিয়া স্তরটি তুলনামূলকভাবে পুরু হয় এবং শিরা গঠনকারী টিউনিকা মিডিয়া স্তরটি তুলনামূলকভাবে পাতলা বেশি। গহ্বর। ধমনী গহ্বরের ব্যাস ছোট, শিরার গহ্বরের ব্যাস বড়। কপাটিকা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে না, এখানে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে। রক্তচাপ অধিক হয়, এখানে শিরাতে রক্তচাপ কম হয়। স্পন্দন। ধমনীতে স্পন্দন থাকে, শিরাতে স্পন্দন নেই। রক্ত সংবহন পথ। ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে নিয়ে যায়, শিরা সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। কাজ। ধমনীর মাধ্যমে অধিক অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়, ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী। শিরার মাধ্যমে অধিক কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবাহিত হয়, ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় শিরা। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? এই উত্তরটি তোমাদের 293 সহায়িকাতে রয়েছে। ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম জৈব অ্যাসিডটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ বর্তমান থাকে বলে ক্রেবস চক্রের আরেক নাম হচ্ছে টিসিএ চক্র। কুইনাইন কি? কুইনাইন হচ্ছে সিনকোনা গাছের ছাল এবং কুইনাইনটি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। রক্ততঞ্চন কি? রক্ততঞ্চন হচ্ছে যে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় দেহের ক্ষতস্থান থেকে নির্গত তরল রক্ত অল্প সময়ের মধ্যে অর্ধকঠিন জেলির মতো পদার্থে পরিণত হয়, তাকে আমরা রক্ততঞ্চন বলি। এবং রক্ততঞ্চনের প্রয়োজনীয় উপাদানগুলি হচ্ছে প্লাজমা প্রোটিন, খনিজ পদার্থ, ভিটামিন, রক্তকণিকাটা তোমরা জেনে রাখতে পারো। উদ্ভিদের রেচন পদার্থে অর্থনৈতিক গুরুত্বগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 100 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। তো প্রথম রেচন পদার্থ হচ্ছে তরুক ক্ষীর। তো তরুক ক্ষীর উৎস কোথা থেকে পাওয়া যায়? বট, আকন্দ, পেঁপে, রবার, কাঁঠাল, কবরি প্রভৃতি উদ্ভিদের ক্ষীর কোষে জমা থাকে এবং এর অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে পেঁপে গাছের তরুক ক্ষীর প্যাপাইন নামক পদার্থ প্রোটিন পরিপাকে সাহায্য করে, আর রবার গাছের তরুক ক্ষীর থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত হয়। এছাড়া তরুক ক্ষীর জলরোধক বস্তু হিসেবে এবং ইলেকট্রিক তারে ইনসুলেটর রূপে ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে গঁদ। গঁদের উৎস হচ্ছে সজিনা, শিরীষ, আমড়া, জিওল, বাবলা প্রভৃতি গাছের কাণ্ডে পাওয়া যায়। এর অর্থকরী গুরুত্ব হচ্ছে গঁদ আঠা রূপে বই বাঁধাই ও কাষ্ঠশিল্পে ব্যবহৃত হয়। ছাপার কালি, ওষুধ, প্রসাধন সামগ্রী, জল, রং প্রস্তুত করতে, কাগজ প্রস্তুতিতে, দেওয়ালে চুন করার সময় গঁদ ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে রজন। এটি শাল গাছের ছালে পাওয়া যায় এবং এর অর্থকরী গুরুত্ব হচ্ছে কঠিন রজন বা গালা কাঠের পালিশ হিসেবে ব্যবহৃত হয়। গন্ধ, রজন, ধুনা পূজা পার্বণে ব্যবহৃত হয়। হিং, রজন রন্ধন ও ভেষজ শিল্পে ব্যবহৃত হয়। টেনিন। টেনিন চা গাছের পাতায়, হরিতকি, বয়রা, তেঁতুল ইত্যাদির ফলে পাওয়া যায় এবং এর অর্থকরী গুরুত্ব হচ্ছে চামড়া পাকা করতে, কালি প্রস্তুতিতে টেনিন ব্যবহৃত হয়। 5 নম্বর হচ্ছে উপকার। বিভিন্ন উপকার হচ্ছে কুইনাইন, নিকোটিন, ডাটুরিন, রেসারপিন, ক্যাফিন, থ্রেইন, মরফিন। তো কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, নিকোটিন মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়, ডাটুরিন হাঁপানি উপশমকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে হয়, ক্যাফিন ব্যথা বেদনা উপশমকারী ওষুধ তৈরিতে হয়,
থেইন মানসিক ক্লান্তি ও অবসাদ দূর করে এবং মরফিন যন্ত্রণা উপশম ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয়। মল কি? তো মল হচ্ছে যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু দেহ থেকে নির্গত হয় তাকে আমরা বহিষ্করণ বলি। পরিপাক ও শোষণের পর অপাচ্য খাদ্যবস্তু ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্রে আসে এবং এই অপাচ্য খাদ্যবস্তুটি হচ্ছে মল এবং সেখানে বিশেষ প্রকারে মলে পরিণত হয়ে সাময়িকভাবে মলাশয় সঞ্চিত থাকার পর পায়ু দিয়ে দেহের বাইরে নির্গত হয়ে যায়। এবং শেষ প্রশ্ন, RH ফ্যাক্টর কি? তো RH ফ্যাক্টর এর উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকায় 346 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। বিজ্ঞানী ল্যান্ডস্টেনার রক্তের RH ফ্যাক্টর আবিষ্কার করেন। ভারতীয় বাঁদর রিসার্চ এর রক্ত খরগোশের দেহে প্রবেশ করিয়ে খরগোশের সিরামে এক বিরাট অ্যান্টিবডি সৃষ্টি করা হয়েছিল, যাকেই আমরা RH ফ্যাক্টর নামে অভিহিত করি। তো পরীক্ষা করে দেখা গেছে কিছু কিছু মানুষের দেহে একই ধরনের অ্যান্টিজেন উপস্থিত। এই অ্যান্টিজেনটি অনেকগুলো অ্যান্টিজেনের সমন্বয়ে গঠিত ও রিসার্চ বাঁদরের নাম অনুসারে RH ফ্যাক্টর নামে পরিচিত। প্রায় 85% মানুষের দেহে RH ফ্যাক্টর দেখা যায়। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।